বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে পুনর্নিয়োগ কর্মসূচির মেয়াদ বাড়ালো মালয়েশিয়া। শিগগিরই খুলবে সংযুক্ত আরব আমিরাতের বাজার, কেটে যাবে সৌদি ভিসা জটিলতাও। 2024 সালের মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাবে বাংলাদেশ। আঙ্কটাডের রিপোর্ট, মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আবারও জানালেন প্রধানমন্ত্রী। বললেন, আন্দোলনে পরাজিত হয়েই নির্বাচন ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছে বিএনপি। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনে বাছাই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে বিএনপি। প্রাধান্য পাবে বেগম জিয়ার 13 দফা, জানালেন নেতারা। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর, অস্বীকার করে সাখাওয়াতকে আইভির চ্যালেঞ্জ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। অবৈধ উপায়ে মালয়েশিয়ায় পাড়ি জমানো প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে রিহায়ারিং বা পুনর্নিয়োগ কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। গত 15 ফেব্রুয়ারি থেকে 30 জুনের মধ্যে অবৈধ শ্রমিকদের নাম নিবন্ধনের সুযোগ দেওয়া হলেও এতে অংশ নেন হাতে গোনা কয়েকজন। এ অবস্থায় নাম নিবন্ধনের সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়া প্রতিনিধি আব্দুল কাদেরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা তাদের অক্লান্ত পরিশ্রমে দেশের রেমিটেন্সের চাকা সচল রাখলেও আজ তারাই দালালের খপ্পরে পড়ে ভিসা জটিলতায় পার করছেন দুর্বিষহ জীবন। পুলিশের হয়রানি, স্বল্প বেতনে হাড়ভাঙা খাটুনি, সেই সঙ্গে রিঙ্গিতের ধস, সব মিলিয়ে হতাশ খেটে খাওয়া মানুষগুলো। উন্নত চাকরি পাবো, উন্নতভাবে বসবাস করতে পারবো, অনেক টাকা রুজি করতে পারবো, এ তার কবলে পড়ে আমি মালয়েশিয়া আসছি। আসার পরে দেখলাম আমার চাকরি কই আর আমার লেখাপড়া কই। কেউ কাগজপত্র জমা দিছে, কেউ জমা দেয় নাই, এখনো মানুষ আছে দুশ্চিন্তার মাঝে। 1993 সাল থেকে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নিতে শুরু করলে ভাগ্য পরিবর্তনের আশায় অনেকেই অবৈধভাবে প্রবেশ করে। 4 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে 15 ফেব্রুয়ারি থেকে 30 জুন পর্যন্ত রিহায়ারিং প্রোগ্রাম চালু করা হলেও মাত্র হাতে গোনা কয়েকজন এতে নাম নিবন্ধন করে। এ অবস্থায় নিবন্ধনের মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। শ্রমিকরা তাদের কোম্পানির মালিকদের মাধ্যমে মাই ইজিতে এই পুনর্নিবন্ধনের সুযোগ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম। 1,34,000 বাংলাদেশি রিহায়ারিং কর্মসূচির অধীনে রেজিস্ট্রিভুক্ত হয়েছে এবং আমরা আশা করছি এরপরে এই ডিসেম্বর পর্যন্ত এর সংখ্যা 2 লক্ষ ছাড়িয়ে যাবে। আমরা বাংলাদেশি কর্মী ভাইয়েরা যারা অবৈধ আছে তাদেরকে অনুরোধ করবো তারা যেন দ্রুত এই সুযোগটি গ্রহণ করে। এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, যারা পুনর্নিবন্ধনে অংশ নেবেন না এবং যে কোম্পানির মালিক অবৈধ শ্রমিকদের দিয়ে কাজ করাবেন তাদের প্রচলিত আইনের আওতায় 50,000 রিঙ্গিত জরিমানা সহ 1 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া কোনো মালিক পক্ষ যদি 5 জনের বেশি অবৈধ শ্রমিক রাখেন তাহলে 5 বছরের জেল কার্যকর করা হবে। সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর পর শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে শ্রম বাজার খুলবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এদিকে সৌদি আরবে জনশক্তি রফতানির ক্ষেত্রে ঢাকাস্থ সৌদি দূতাবাসের ভিসা জটিলতাও কেটে যাবে বলে আশ্বাস পাওয়া গেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব ও মন্ত্রী। প্রায় 8 বছর বন্ধ থাকার পর 18 ফেব্রুয়ারি মালয়েশিয়া সরকারের সাথে পুনরায় সমঝোতা স্মারক সই হওয়ার মধ্য দিয়ে সেদেশে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। সেই দেশের কর্মরত বিভিন্ন দেশের কর্মী এবার 4 বছর বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাতেও কর্মী পাঠানো সম্ভব হবে বলে জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ সচিব জানান, বন্ধ বাজার খুলে দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। সৌদি আরব বাজারটাও কিন্তু আমাদের 2008-এর পর থেকে বন্ধ ছিল। এবছর 2016 থেকে এটার সকল সেক্টরের জন্য এই কর্মী গমন উন্মুক্ত হয়েছে। সেইভাবে কিন্তু ইউই এবং মালয়েশিয়ার সাথেও চলছে। জিএফএমডি সম্মেলনে ইউইর যে মন্ত্রী এসেছিলেন তিনিও বলেছেন খুব শিগগিরই হয়তো তাদের সাথে আমাদের একটা এমওইউ হবে, হওয়ার পরে আমরা ইউইতে দক্ষ কর্মী পাঠানো শুরু করতে পারবো। এদিকে সৌদি দূতাবাসে লোকবল কম থাকার কারণেই কর্মীদের সৌদি ভিসা প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে বলে জানান প্রবাসী সচিব। দিনে 3,000-এর মতো পাসপোর্ট জমা পড়ছে গত বেশ কিছুদিন এটা খোলার পরে আর কি, এবং তাদের যে লোকবল আছে মাত্র 7 জন।
এবং আমরা বলেছি যে যেহেতু এখন আমাদের জন্য সব সেক্টর খুলেছে, এখানে আরেকটু লোকবল বাড়ানোর জন্য তাহলে আমাদের এই ভিসা স্ট্যাম্পিংগুলি সুরাহা হয়, এবং তিনি বলেছেন যে তিনি গিয়ে এই বিষয়টা সমাধান করবেন। সৌদি সরকারের প্রতি চাপ সৃষ্টির কথা জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, শিগগিরই সৌদি ভিসা জটিলতার নিরসন হবে। তারা বলেছে এগুলো ইরেগুলার থাকলে আমরা দিই না, রেগুলার থাকলে আমরা দিই। আমরা তাদের সাথে যোগাযোগ করে দিই, না দেওয়াটা বোধহয় সৌচিন নয়, তবুও আমরা তাদের উপর প্রেসারাইজ করবো যাতে করে দেওয়া হয়। চাহিদাপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2024 সালে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাবে বাংলাদেশ। তবে পরবর্তী আরও 3 বছর স্বল্পোন্নত দেশের বিভিন্ন সুবিধা পাবে। বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন আংটাডের রিপোর্টে তুলে ধরা হয়েছে এমন তথ্য। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানব সম্পদ উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আংটাডের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বের স্বল্পোন্নত দেশের তালিকায় নাম রয়েছে 48টি দেশের। দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটান 2021 সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে পারলেও বাংলাদেশের এই অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে 2024 সাল পর্যন্ত। সরকারের উপকল্প 2021 সালের সাথে তাল মিলিয়ে এ সময়ের মধ্যেই সব সূচক অর্জিত হলেও উন্নয়নের ধারাবাহিকতা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে পরবর্তী 3 বছর। যখন আমরা স্বল্পোন্নত দেশ থেকে আপনি বের হবেন, তখন আপনি এইটা এই যে দুটো থ্রেশহোল্ড যদি আপনি মিট করেন 3টার ভিতরে, তারপরেও কিন্তু আপনাকে সাথে সাথে এটা বের করে দেওয়া হবে না। আরো 3 বছর আপনার এটা একই সাথে তারা পর্যবেক্ষণ করবেন যে আপনার যে উন্নতিটা হচ্ছে এটা সাস্টেনেবল কিনা। তাহলে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আমাদের বের হওয়ার জন্য 2024 সালে বাংলাদেশ হয়তো বের হতে পারবে, এবং 2024 সালে যদি আমরা বের হই তাহলে আমাদের 2027 সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমরা নিতে পারবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানিতে পণ্যের বহুমুখীকরণ সহ বিশ্ব পরিস্থিতির বিভিন্ন ঝুঁকি মোকাবেলায় করণীয় ঠিক করা জরুরি বলে মনে করে সিপিডি। প্রবৃদ্ধির সবচেয়ে ভালো উৎস হলো যে উৎপাদনশীলতা বৃদ্ধি, আর উৎপাদনশীলতা নির্ভর করে আপনার মানব সম্পদের গুণমানের উপরে। উত্তরণ গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই চরম বিষয় না। মসৃণ এবং টেকসই উত্তরণের জন্য দরকার হলো এক ধরনের গতিবেগ নিয়ে উত্তরণ। গতিবেগ সম্পন্ন উত্তরণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সুশাসন, মানবাধিকার, আইনের শাসন এগুলি অতীব গুরুত্বপূর্ণ। 1971 সাল থেকে স্বল্পোন্নত দেশের তালিকা প্রকাশ করে আসছে বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন আংটাড, যার ধারাবাহিকতায় 18তম বারের মতো স্বল্পোন্নত দেশের তালিকা প্রকাশ করলো আংটাড। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীর মালিবাগে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী দেবরসহ 3 জন থানা হেফাজতে। জড়িতদের শাস্তি দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। বিএনপি অতীতে নির্বাচনে ভোট চুরি করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাদের মুখে নির্বাচন নিয়ে শুদ্ধতার কথা মানায় না। বিজয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশি প্রভুরাও আর খালেদা জিয়াকে ক্ষমতায় বসাতে পারবে না। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ও জাতির পিতার ভূমিকা নিয়ে আলোচনা করেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় দলীয় প্রধান শেখ হাসিনা 15ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ভোট কারচুপির কথা উল্লেখ করে বলেন, যারা ভোট চুরি করে তাদের মুখে নির্বাচন নিয়ে পরামর্শ মানায় না। তিনি বলেন, ভোটের অধিকার নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেবে না আওয়ামী লীগ। যারা 15ই ফেব্রুয়ারি 96 সালে যেভাবে ব্যাপকভাবে ভোট চুরি করে আবার প্রধানমন্ত্রীর আসন নিয়ে গেল তৃতীয়বার, ভোট চুরির অপরাধে জনগণের আন্দোলনে যে পদত্যাগে বাধ্য হয়েছিল, তার মুখে আবার নির্বাচনের শুদ্ধতার কথা প্রত্যেকে আসে। আমরা প্রতিষ্ঠা করেছি দেশে জনগণের ভোটের অধিকার, কাজে এই ভোটের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি প্রভুরাও আর খালেদা জিয়াকে ক্ষমতায় বসাতে পারবে না। যে নির্বাচনেও পরাজিত, আন্দোলনেও পরাজিত, ভবিষ্যতে কেন জনগণ তাকে ভোট দেবে? এখন ওনাদের একটা চেষ্টা যে এমন একটা কিছু হোক যারা একেবারে নাগর দোলাই করে ওনাকে নিয়ে ক্ষমতায় বসায় দেবে, সেই দোলা নিয়ে কেউ আসবে না।
আর ডুলিতে করে ক্ষমতায় বসাবেও না কেউ। রাষ্ট্রপতির কাছে তারা প্রস্তাব পাঠিয়েছে, রাষ্ট্রপতি তাদের ডেকেছেন, তারা আলোচনা করবে। রাষ্ট্রপতি সব দলের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবে। আমাদের বিশ্বাস জনগণের উপর আছে, আমাদের আস্থা জনগণের উপর আছে, জনগণই আমাদের মূল শক্তি। আওয়ামী লীগই মানুষের মুক্তি এনে দিয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর মেয়ে, এদেশের এতটুকু স্বার্থহানি হোক অন্তত আমার দ্বারা এটা কখনো হতে পারে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সেখানে আমার ক্ষমতাটা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনে বাছাই কমিটির আহ্বায়ক ও সদস্যদের নাম প্রস্তাব করবে বিএনপি। আহ্বায়ক হিসেবে দলটির সাবেক 4 জন প্রধান বিচারপতির নাম প্রস্তাব করবে বলেও জানা গেছে। নাম প্রস্তাবের পাশাপাশি নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। রাজনৈতিক দলের ঐক্যমতে নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে গত 18ই নভেম্বর রাজধানীতে সংবাদ সম্মেলন করে 13 দফার একটি প্রস্তাবনা উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে আলোচনায় বসতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে 2 দফায় আবেদন করে বিএনপি। গত 12ই ডিসেম্বর আবেদনে সাড়া দেন রাষ্ট্রপতি। চিঠি পেয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 10 সদস্যের প্রতিনিধি দলের তালিকা পাঠায় বিএনপি। প্রতিনিধি দলের অন্যরা সবাই দলের স্থায়ী কমিটির সদস্য। আলোচনার জন্য রোববারের সংলাপে বেগম জিয়ার দেয়া 13 দফা প্রস্তাবকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ এই নেতা। যে প্রস্তাবনা আমরা দিয়েছি তার উপরে মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা হবে এবং আলোচনার ফলশ্রুতিতে সকলের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা একটি নির্বাচন কমিশন পাব। সংলাপে বিএনপি নির্বাচন কমিশন পুনর্গঠনে বাছাই কমিটির আহ্বায়ক হিসেবে 4 জন সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করতে পারে বলে জানা গেছে। তারা হলেন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ও বিচারপতি এটিএম আফজাল। নাম প্রকাশে রাগঢাক থাকলেও তালিকা তৈরির বিষয়টি স্বীকার করেছেন এই নেতারা। সব বিচারে নিরপেক্ষ এই ধরনের ব্যক্তিগুলো এখানে আসতে হবে। বিএনপির পক্ষ থেকে নাম প্রয়োজনীয় নাম দেওয়া হবে। বিএনপির তরফ থেকে আমরা মোটামুটি একটা রূপরেখা দিয়েছি যে কি ধরনের লোক তা আসতে হবে। অবশ্যই সেই ধরনের লিস্ট তাদের কাছে একটা আছে। নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়াও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও আলোচনা হবে বলে জানালেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। রাষ্ট্রপতি অবশ্যই বিএনপির সঙ্গে আলোচনা করার কালে এই বিষয়টি উঠে আসবেন। সেই নির্বাচনকালীন সময় কি ধরনের সরকার হওয়া উচিত সেটা বিচার বিবেচনা করতে হবে। সংলাপের পর রাষ্ট্রপতির ইতিবাচক উদ্যোগের পাশাপাশি প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রত্যাশা করছেন বিএনপির শীর্ষ নেতারা। তার কতটা সদিচ্ছা আছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের নিজস্ব অভিজ্ঞতা জানাতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমি। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অর্জিত আমাদের বিজয়, সেই বিজয়ের মাসে আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, গেরিলা যোদ্ধা ফেরদৌস নাজমি। ফেরদৌস নাজমি, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব রক্তে কেনা স্বাধীনতা। ফেরদৌস নাজমি, ঠিক আজকের এই দিনে আপনার যেই স্মৃতিটা সবচেয়ে বেশি আপনাকে আলোড়িত করে মহান মুক্তিযুদ্ধে, এটি কি আমাদেরকে একটু বলবেন? 9 মাস যুদ্ধের পরে 16ই ডিসেম্বর যখন আমরা বিজয় অর্জন করি, তখন আমরা যে শহরের দিকে ঢুকছিলাম, যখন আমরা শিমুলিয়া সাভার থেকে শহরের দিকে আসছি, এই ঢোকাটা অত্যন্ত মজার, অত্যন্ত আনন্দের ছিল। যে লোক যে আমাদের কিভাবে ওয়েলকাম করছে, এটা ল্যাঙ্গুয়েজে, ভাষায় আমি বোঝাতে পারবো না আপনাকে। মানে আমরা যেন কি কোত্থেকে এসছি, আসলে তো আমরা তো দেশেরই ছেলে। আপনি যে গেরিলা যোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই গেরিলা যুদ্ধটি কেমন ছিল? ঢাকা নর্থ, যেটা আপনারা জানেন,
নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই কমান্ড করতেন। তো তার একটা ইউনিট উনি ঢাকায় রেখেছিলেন, যেটা আমি, রাইসুল ইসলাম আসাদ, জন, ফিরোজ মাহমুদ, দেন মাহবুব আলী, আরও এরকম সব নাম, আরিফুল মাওলা। তো এই ধরনের আমরা 12-13 জন ঢাকা শহরে আমরা কাজ করতাম। আমাদের থিম বা একটুখানি দিয়ে দেওয়া হতো, ওর পিছনে আমরা কাজ করছি, ওটার খোঁজ খবর আনতেছি, ওটা কি করে করা যায়, করতে গিয়ে কি কি লাগবে, এই করে 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 একটা পর্যায়ে আমরা মোটামুটি রেডি হই, তখন ঘটাবার চেষ্টা করি। এইভাবেই চলছিল। আমরা কোনো ইনফ্যান্ট্রি ফাইট করতে হয়নি আমাদের। একটা এক্সাম্পল আমি আনি, এই 9 মাসের ভেতর একটা স্টেজে সব মুক্তিযোদ্ধারই চেষ্টা করতেন এই প্রোপাগান্ডাটাকে বন্ধ করা যায় কি করে, সেটা রেডিও প্রোপাগান্ডা হোক, টেলিভিশনের হোক, কিংবা পত্রপত্রিকার হোক, নানানভাবে। ইট ওয়াজ এ ভেরি, এটা আমাদের একটা প্রাইম কাজ ছিল। রেডিওতে চেষ্টা করেও পারিনি, টেলিভিশনে আমরা চেষ্টা করছি, যদিও টাওয়ারটাকে ফেলতে পারিনি, বাট অকেজো করে ফেলছিলাম। সেটার নলেজ আনতে গেলে আমাদের বিল্ডিংয়ের ভিতর যেতে হয়েছে, চূড়াতেও যেতে হয়েছে, ওখান থেকে গিয়ে ধারণা নিতে হয়েছে যে কি করে এটাকে ফেলে দেওয়া যায়, টাওয়ারটাকে ফেললেই ট্রান্সমিশন বন্ধ হয়ে যাবে। তো উই আর থিঙ্কিং, তারপরে আমরা খুঁজে পেলাম যে বেস্ট হচ্ছে ভেতরের একটা লোক আমাদেরকে ব্যবহার করতে হবে। তো তেমনি একজন মাহবুব আলী, একজন ভদ্রলোক যিনি ডিআইটিতেই চাকরি করেন, ক্লার্ক একজন। আইডিয়াটা এই নেওয়া হলো যে তাকে ঘোষণা করতে হবে যে আমি সাইকেল থেকে পড়ে আমার হাত ভেঙে গেছে, এই জন্য ব্যান্ডেজ, হাতটা এইরকম করে ঢুকছে, রিপোর্ট করছে। আসলে এটা মকটা পুরো। পরের দিন থেকে এই ব্যান্ডেজ খুলে রিয়াল জিনিস ঢুকায় আবার র্যাপ আপ করে দেব, এইভাবে করে 16 পাউন্ড জিনিস ঢুকাইছে। আপনি বলছেন বিস্ফোরক। কিন্তু একটা স্টেজে এসে সে বলল যে আর তো পারবো না, আমি তো আর নিতে পারবো না, কারণ ওরা কি যেন করতেছে ওই এলাকায়, আর আমি যেগুলো জমাচ্ছি, এই জমানোটা যদি পেয়ে যায় তাহলে আমাকে তো পেয়ে বসবে। কারণ কি করা যায়, ওইটুকু দিয়েই, যেটুকু ঢুকছে সেটুকু দিয়ে কিছু করতে হবে, যার জন্য সম্পূর্ণ কাজটা হয়নি। তবে এটা ঠিক, ওটা ঘটাবার পরে সম্ভবত 19 দিন ট্রান্সমিশন চলেনি। সেই ট্রান্সমিশনটা ফাইনালি চলল 16ই ডিসেম্বর এসে। বাইতুল মুকাররমে ঈদের আগে একটা ঘটনা বলি। ঈদের আগে বেশ জমজমাট ঈদ করার জন্য তৎকালীন সরকার প্রোপাগান্ডা করে যাচ্ছে, সবকিছু স্বাভাবিক, কোনো অসুবিধা নাই, সারা দেশ শেষ হয়ে গেছে। ওরা বানাচ্ছে, নর্মালসি আনার চেষ্টা করছে, যেটা সত্য নয়। এই প্রোপাগান্ডাকে বাধা দেবার জন্য, উল্টা করার জন্য আমরা ওটা করতে গেছিলাম। আপনারা জানেন বোধহয়, ঢাকা নর্থ সেক্টর বাইতুল মুকাররমে ঈদের 3 দিন আগে রোজার মাসে একটা বেশ শক্তিশালী কাজ করছিল, যেটা করতে গিয়ে তারা একটা আর্মি ভ্যানের পাশে গাড়ি পার্ক করে একটা ঘটনা ঘটায়, এবং ওই আর্মি ভ্যানের মধ্যে অন্তত 11-12 জন মারা যায় ওই দিন ওদের। আমরা জানি যে বিদেশি সাংবাদিক এবং সংবাদ মাধ্যমদেরকেও আসলে যুদ্ধের এক সময় সঠিক তথ্য সংগ্রহ করতে দেওয়া হয় নাই। সেই সময়টা কেমন ছিল, সেই জায়গাটা আপনারা কিভাবে সেই গ্যাপটা পূরণ করেছেন? তখন বিদেশি অনেক পত্রিকা ব্যান করে দিয়েছে তারা, বিদেশি কমিউনিকেশন তারা শুনতে দিত না। ইভেন আমাদের যে বেতার কেন্দ্র, সেটা যে অন করে শুনবে মানুষ আস্তে আস্তে, সেটাও যদি টের পাইছে, সেখানেও ক্ষতি তারা হানা দিছে। এই সময় আমরা একটা বলতে পারি আমি বুলেটিন, আমরা 2 পেজের একটা সাইক্লো স্টাইল বুলেটিন চালু রাখছিলাম, সেটার নাম গেরিলা। এবং এইটা আমরা করতাম 3-4 জন কি 5 জন আমরা জড়িত এতে। আমার দায়িত্ব ছিল যত আঁকা ঝোঁকা, ক্যাপশন অ্যান্ড ইলাস্ট্রেটিভ ওয়ার্ক সব আমি করতাম। আবার আমরা 4 জনে মিলেই এটা প্রিন্ট করতাম। কেমনে প্রিন্ট করতাম, আমরা সাইক্লো স্টাইল মেশিন চুরি করে আনলাম একটা, পরিষ্কার কথা, এক অফিস থেকে, সেটা ব্যবহার করতাম। ব্যবহার করতে গেলে আওয়াজ হয়, এখন আওয়াজ সবখানে করতে পারি না, লুকায় লুকায় করতে হয়। যেমন আমাদের এক সিদ্ধেশ্বরীতে, আপনারা জানেন কারেন্টলি সে কাজ করছে, জামিল
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগে সে প্রফেসরি করছে। জামিলের ছাদে, ওই ছাদের উপর আমরা প্রিন্ট করা শুরু করলাম, কিন্তু আশেপাশের থেকে একটুখানি হিন্টস ওরা জামিলরা নোটিফাই করলো যে এই লোকগুলো খুব কৌতূহল নিয়ে দেখে আমরা কি করি। 6-4 মানুষ আসতেছে যাচ্ছে, আবার স্ট্যাক কাগজ নিয়ে আসে। আমরা এই পত্রিকাটা চালু করার পেছনে একটাই কারণ, যেটা আপনি একটু আগে বলছেন, যে প্রোপাগান্ডা যেখানে চলছে আর বিদেশি কমিউনিকেশনটাকে ডেট করে দিচ্ছে, তারা সব ব্যান করে দিচ্ছে পত্রিকা। তো আমাদের একটা সোর্স ছিল, আমার বাবা ইউএস এম্বাসিতে কাজ করতেন, ওনার বদলতে আমি বেশ কিছু নিউজ পেপার পেতাম এবং উনি আনতেনই আমাদের জন্যে, কারণ আমাদের ডিমান্ড অনুযায়ী এইসব পত্রিকা পড়ার নামে আনতেন। আসলে ওগুলোতে কনডেন্স করতাম নিউজগুলো, ইন্টারন্যাশনাল নিউজ, সেই দিয়ে আমরা পত্রিকাটাকে চালু রাখছিলাম এবং 2000 কপি করতাম আমরা 2 পেজের। এবং সেটা আরেকটা টিম আছে আমাদের, ডিস্ট্রিবিউশন টিম, 7-8টা ছেলে, তারা ঘাড়ে ব্যাগ নিয়ে বাজারে থলির ভিতর ভরে তারা ডোর টু ডোর স্লাইড করে দিত ওই জিনিস, যাতে মানুষ পড়তে পারে, জানতে পারে যে বিশ্ব জনমত কোথায় বাংলাদেশের জন্য। এই প্রবাসে এই বিজয়, এই মুক্তিযুদ্ধ আমাদের নতুন প্রজন্মের কাছে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমি মনে করি যে অবশ্যই আছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই প্রজন্মকে জানানো, সামহাউ আমাদেরকে মাধ্যম খুঁজে পেতে হবে যাতে তারা জানতে পারে ইতিহাস, কি করে বাংলাদেশ, কিভাবে বাংলাদেশ এলো, কত জীবনের কন্ট্রিবিউশন, কত রক্তের বিনিময়ে এই দেশ আমাদের হাতে। তোমরা যে দেশে ঘুরে বেড়াচ্ছ বা তোমরা যে দেশে বড় হচ্ছ বা তুমি যে দেশকে নিজের দেশ বলো, এটা এইভাবে হয়েছে। আমরা যদি তাদেরকে শেয়ার না করি, তাদেরকে যদি না জানাই, তাহলে তো জানবে না তারা, প্রজন্ম কিচ্ছু জানবে না। তো আমাদের দায়িত্ব অ্যাকচুয়ালি আমাদের, আমরা যারা জড়িত ছিলাম আমাদের ট্রান্সফার করে যাব তাদের কাছে, তারা আবার পরবর্তী ধাপে তাদের একই দায়িত্ব যদি তারা ইনিশিয়েটিভ নেয় বা পালন করে, তাহলে এটা চলতে থাকবে। ফেরদৌস নাজমী, আপনার এই আশায় আমরা বুক বাঁধতে চাই যে নতুন প্রজন্ম আপনাদের দেওয়া এই পতাকাকে সামনে এগিয়ে নেবে এবং বাংলাদেশ আরো আগে এগিয়ে যাবে, আরো সামনে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের নিজস্ব অভিজ্ঞতা জানাতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরও থাকছেন। ঢাকায় মুক্তিযোদ্ধাদের জন্য ১৫০০ বর্গফুট পর্যন্ত হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা কার্যকর করবে দুই সিটি কর্পোরেশন। প্রবাসের আরও কিছু খবর। শত প্রতিকূলতা মোকাবিলা করে বাংলাদেশ তার সুনিশ্চিত গন্তব্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশন আয়োজিত বিজয় উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। দেশ ও জাতির কল্যাণে প্রবাসীদের একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে বিজয় দিবস উপলক্ষে শহরের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিশলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লাখো বাঙালি রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ সময়ের সিঁড়ি বেয়ে এসে পা রেখেছে স্বাধীনতার ৪৬ বছরে। আর এ অর্জনকে উদযাপন করতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশনের বিজয় উৎসবের আনুষ্ঠানিকতা। এতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী বললেন, ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়েও বাংলাদেশ সফলতার সাথে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এমন মনোভাব প্রকাশ করার পাশাপাশি ভারতের মতো উন্নত দেশের সাথেও বাংলাদেশের তুলনা করেন তিনি। প্রবাসে থেকেও নিজের দেশের কল্যাণের জন্য সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। ভারত আমাদের চেয়ে পার ক্যাপিটা ইনকামে ডাবল, তারা আমাদের পিছনে। অন অল দিস মেজর ইন্ডিসেস দেশের পপুলেশন 7 কোটি ছিল, এখন
16 কোটি হয়েছে আমাদের কনসার্জেন্ট। সেই দেশে মানুষ খেতে পড়তে পারতেছে, সেই দেশের মানুষের জীবনের মান তার পাশে যে ইন্ডিয়াকে সবসময় সবাই সম্মানের চোখে দেখে তার ডাবল দ্য পার ক্যাপিটা ইনকামে সে যে অর্জন করেছে বাংলাদেশ অর্ধেক পার ক্যাপিটা ইনকামে সে অর্জন করতেছে। এখানে থেকে আপনারা দেশের বুক উজ্জ্বল করবেন, এটা আমি আশা করি। দেশ ও জাতির সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে উপস্থিত অতিথিদের বক্তব্যের পর নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। অন্যদিকে নিউ ইয়র্কের প্রবাসী মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার অস্থায়ী স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযোদ্ধারা বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কানাডার অটোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ হাইকমিশন। স্থানীয় সময় শুক্রবার সকাল 6টায় কার্লটন বিশ্ববিদ্যালয়ের কৈলাস মিতাল থিয়েটারে বাংলাদেশি রাষ্ট্রদূত মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও কানাডায় বসবাসরত প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন। পরে প্রথম সচিব দেওয়ান মাহমুদের সঞ্চালনায় স্থানীয় শিশু কিশোর ও শিল্পীরা নাচ ও গান, দলীয় সঙ্গীত পরিবেশন করেন। কুয়েতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 46তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল 9টায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন রাষ্ট্রদূত SM আবুল কালাম। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ, প্রথম সচিব জহিরুল ইসলাম খান, দূতাবাসের প্রধান আনিসুজ্জামান ও সোনালী ব্যাংকের প্রতিনিধি সাফায়েত পাটোয়ারি বক্তব্য রাখেন। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি কাতারের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দোহারের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আবু রায়হানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ওমর ফারুক চৌধুরী, SM ফরিদুল হক সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এবার স্বস্তি নিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে আরব আমিরাত বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনসুলেটেও 46তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও এতে অংশ নেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র 4 দিন বাকি থাকায় শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এলাকায় এলাকায় গিয়ে নিজের পক্ষে তুলে ধরছেন নানান যুক্তি। প্রচারণায় গিয়ে বিএনপির মেয়র প্রার্থী আবারও অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। তবে অভিযোগ অস্বীকার করে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ দিতে সাখাওয়াতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান শনিবার সকালে প্রচারে নামেন সিদ্ধিরগঞ্জ এলাকায়। 4 নম্বর ওয়ার্ডের সিমরাইলে প্রচারণা চালান তিনি। নগরের উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। এ সময় সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড গড়ে তুলতে পারেনি নির্বাচন কমিশন। লেভেল প্লেইং ফিল্ডের যে কথা আমি বলেছিলাম সেটা আদৌ এই নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়নি। সরকারি দলের প্রার্থী আপনি বন্দরে যান, নারায়ণগঞ্জে অনেক জায়গায় যাবেন, দেখবেন বড় বড় নৌকা টানিয়ে রেখেছে, যেটা নির্বাচনী আচরণবিধির পুরোপুরি লঙ্ঘন। আমাদের যে ভোটার নেতাকর্মী রয়েছে তাদের গোপনে তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার, হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে। সেই জিনিসটা যাতে করতে না পারে সেটার প্রতি নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রাখবেন, সেটাই আমি আশা করি।
এদিকে সকালে শীতলক্ষার পূর্বপাড়ে বন্দর এলাকায় টানা ৬ষ্ঠ দিনের মতো প্রচারণায় নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের আমিন আবাসিক এলাকা, ১ নম্বর খেয়াঘাট সহ বিভিন্ন এলাকায় যান তিনি। অংশ নেন পথসভায়। পরে ২১ নম্বর ওয়ার্ডেও বাড়ি বাড়ি গিয়ে ভোট চান আইভী। এ সময় তিনি বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, আচরণবিধি মেনেই প্রচার চালাচ্ছেন তিনি। জনগণ যদি নেমে আসে আমার তো কিছু করার নাই, আমি সব আচরণবিধি মেনে এই কাজ করি। আমার একটা মাইকও কাজ করে না ২টার পরে। ২৭টি ওয়ার্ডের মধ্যে এমন একটি জায়গার কথা বলেন যেখানে যে উনি ভোট চেয়েছে ওনাকে কেউ বাধা দিয়েছে, তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কি? আমার এমন কোনো লোক নাই, আমার এমন কোনো বাহিনী নাই কাউকে যে হুমকি ধমকি দিবে। এবং এই পর্যন্ত আমি সাখাওয়াত সাহেবকে নিজে বলছি, যদি কোথাও কোনো সমস্যা হয় আপনি আমাকে বলবেন, আমি আপনার সাথে যাব। উনি যা প্রচারণা করছে এগুলি একদম রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি, মিথ্যা কথা বলে মানুষকে ভড়কাতে যাচ্ছে। এটা সঠিক পন্থা না নির্বাচনের জন্য। বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপি সহ সব মেয়র প্রার্থী অংশ নেন। এতে তারা নির্বাচনের শেষ পর্যন্ত আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ৭ খুন মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১৪ই ডিসেম্বর পোস্ট অফিসের মাধ্যমে একটি চিঠিতে তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চিঠিতে ৭ খুন মামলা ও সিটি নির্বাচনে কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ানোর কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমার স্বামীকে যেভাবে হত্যা করে সেভাবে আমার ও আমার সন্তানদের পরিবার পরিজনদের যেন সেইভাবে এই জঘন্য সন্ত্রাসীরা হত্যা করতে না পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আমার পরিবার পরিজনের নিরাপত্তা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করিতেছি। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। দুপুরে রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের বাসা থেকে তার স্ত্রী সাদিয়া আক্তার মনির লাশ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও তার ছোট ভাই সহ ৩ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল মাসুদ ও তার পরিবার। 2 দিন ধরে যোগাযোগ করে মেয়ের খোঁজ না পেয়ে থানায় খবর দিলে স্বামীর বাসা থেকে মনির লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে অভিযুক্ত মাসুদের বিচারের দাবিতে চৌধুরীপাড়ায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ। আমার মেয়ের অনেক নির্যাতন করতো ওরা সবাই, শ্বশুর শাশুড়ি দেবর ননদ ননাসেরা সবাই। কয়দিন পর পরে খালি বলতো টাকা নিয়ে আসো। আমাদের ধারণা রাত্রে 12টা 1টার মধ্যেই মনে করেন যে ওরে এই করছে আর কি, মাইরা ফেলছে। এবং প্রতিবেশীদের এটা হয়েছে যে শেষ চিৎকারের পরে আর কোনো শব্দ শুনতে পারে নাই, যে লাস্ট একটা অনেক জোরে একটা চিল্লানি দিয়েছিল। এদিকে সিলেটে যৌতুকের দাবিতে এক গৃহবধূর জিহবা কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর শাশুড়িকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, 2008 সালে সদর উপজেলার দর্শা গ্রামে বেলালের সঙ্গে সোমা বেগমের বিয়ে হয়। স্বজনরা জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন চালাতো বেলাল। যৌতুক না পেয়ে গত বৃহস্পতিবার রাতে বেলাল ও তার 2 সহযোগী মিলে সোমার জিহবা কেটে দেয় বলে অভিযোগ তাদের। এ সময় সোমার চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় 4 জনকে আসামি করে জালালাবাদ থানায় মামলা করে নির্যাতিতার পরিবার। এরপর থেকে মামলার প্রধান আসামি শাশুড়ি জয়গুন বেগমকে গ্রেফতার করা হলেও স্বামী বেলাল এখনও পলাতক রয়েছে। শিখ মারিয়ালা উঠুতিয়া গিয়া করছে কি, ও মাই গো মুখ আমার মারি লেছে গো কইও, ও কইও আর দম দরুদ নাই। উগরে দি ফেলাই ফেলাই পড়ে, আমিও করইয়া গিয়া ফাল মারি পড়ি গেছি 3 জনের করে করে। আর দৌড়িয়া গিয়ে আর বাড়ি বাই উঠে গেছে, আমি আর খাইছি না। একলা গুলি আর আমি দৌড়িছি না, বেশি আর গেছি না। বাদাইয়া দেখে আমার কুড়ি ফিট ফালাইলো, বাদে সকলে ঠেং দিয়ে ওখান বান্ধা, ঠেং বা খুলিয়া তারা মেডিকেল লই যাইছেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা নারী ও শিশু আইনে একটি মামলা করেছি। মামলায় 4 জন আসামি, তার মধ্যে প্রধান আসামি বেলালের মা জয়গুন বেগমকে আমরা ইতিমধ্যে আটক করেছি। বাকিদেরকে আটকের চেষ্টা
রাজধানীতে মুক্তিযোদ্ধাদের জন্য ১,৫০০ স্কয়ার ফিট পর্যন্ত হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং পুনর্মিলনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। দুই সিটি কর্পোরেশনের মেয়র একসঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। উত্তর সিটির মেয়র আনিসুল হক এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার ঘোষণা দেন। অনুষ্ঠানে এনবিআর এর চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রাথমিকভাবে অনুষ্ঠান সামান্য একটা হোল্ডিং ট্যাক্স, আপনারা এখানে যে দাবি তুলেছেন, আমার ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি, আমাদের মাথা নিচু হয়েছে। মাত্র ১,৫০০ স্কয়ার ফিট ফ্ল্যাটের হোল্ডিং ট্যাক্স, ইট ইজ নাথিং। এটা আপনাদেরকে অবশ্যই আমরা মওকুফের ঘোষণা দিচ্ছি। আপ্রাণ চেষ্টা করছি বোধ খোকন এবং আমি যে শহরটিকে যেন বদলানো যায়, এবং তার পেছনে যে শক্তি নিয়ে একদিন আপনারা দাঁড়িয়েছিলেন দেশ শাসন করার জন্য, তেমনি শক্তি নিয়ে, তেমনি স্পিরিট নিয়ে আমাদের দুজনের পেছনে আমাদেরকে সাহায্য করবেন। আমরা আপনাদের জন্য আছি, আপনাদের সঙ্গে থাকব। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের খবর। গ্রুপ বিতে নিজেদের শেষ ম্যাচে রোববার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। এরই মধ্যে খেলা দুটি ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ইয়াং টাইগাররা। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে আব্দুল করিম জুয়েলের দল। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর সিঙ্গাপুরকে একরকম উড়িয়ে দিয়েছে সাইফ হাসানের দল। বোনাস 1 পয়েন্ট সহ 9 পয়েন্ট নিয়ে বাংলাদেশের সেমিতে খেলা অনেকটাই নিশ্চিত। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অপেক্ষাকৃত শক্তিশালী পাকিস্তান, কিন্তু নিজেদের সবশেষ ম্যাচে আফগানদের কাছে হেরেছে তারা, তাই কিছুটা চাপে আছে পাকিস্তান। তবে পাকিস্তানের কাছে বাংলাদেশ বড় ব্যবধানে হারলে আর সিঙ্গাপুরের বিপক্ষে আফগানিস্তান জিতলে কঠিন সমীকরণে পড়তে হতে পারে বাংলাদেশকে। কিন্তু দলের সব বিভাগেই ক্রিকেটাররা ছন্দে থাকায় অপরাজিত থেকেই সেমিতে খেলতে চায় বাংলার যুবারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে পুনর্নিয়োগ কর্মসূচির মেয়াদ বাড়ালো মালয়েশিয়া। শিগগিরই খুলবে সংযুক্ত আরব আমিরাতের বাজার, কেটে যাবে সৌদি ভিসা জটিলতাও। 2024 সালের মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাবে বাংলাদেশ। আংটাডের রিপোর্ট, মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আবারও জানালেন প্রধানমন্ত্রী। বললেন, আন্দোলনে পরাজিত হয়েই নির্বাচন ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছে বিএনপি। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনে বাছাই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে বিএনপি। প্রাধান্য পাবে বেগম জিয়ার 13 দফা, জানালেন নেতারা। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর, অস্বীকার করে সাখাওয়াতকে আইভির চ্যালেঞ্জ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।